তো আমি তো জানি না এটা যে আপনাদের। আচ্ছা, ঠিক আছে, উনি কোম্পানি জ্যাক পড়াতে চান না? ইয়েস স্যার। তহসিন সাহেব কোম্পানি জ্যাক পড়াতে চান। তো আজকে আমি একটা ছোট একটা পার্সিয়াল ক্লাস নিব। আজকে ফুল ক্লাসটা নিব না আমি, ধরেন সব মিলে এই 1.5 ঘন্টার মতো আর কি টোটাল ক্লাস ডিউরেশন হবে। ওকে স্যার, সমস্যা নেই। তো এরপরে উনি ব্যাংক কোম্পানি জ্যাক পড়াতে চাচ্ছেন, আর হলো এর সাথে হলো আপনার কোম্পানি জ্যাক পড়াতে চাচ্ছেন। তো ঠিক আছে, আমি ওনার জন্য তাহলে পুরোটা বাকিটা ছেড়ে দিচ্ছি। শুধুমাত্র আজকে যেহেতু আমি জানি না উনি যেটা পড়াচ্ছেন, সিনপসিসটা আপনাদের দেওয়া হয়েছিল তাই না? সিনপসিসটা আপনাদের আমি এর আগে দিয়েছি। দেওয়া হয়নি স্যার। সিনপসিসটা জি স্যার, এটা দেওয়া তো পাইনি স্যার আমরা। হ্যাঁ, পাই নাই স্যার এটা। মেল করছিল তো মনে হয়। হ্যাঁ, এই যে ওকে স্যার, দেখেন, মেল এই যে চেক করতে হবে স্যার তাহলে। হ্যাঁ মেল করেছিলাম। এই ক্যাপিটাল আপনাদেরকে পড়ানো হয়েছে। আপনাদের ক্যাপিটাল পর্যন্ত পড়িয়ে এই মিটিংটা আমি বলেছিলাম যে পরের ক্লাসে আপনাদের মিটিং সংক্রান্ত বিধিবিধানটা পড়াবো। এটাই কথা ছিল আপনাদের সাথে, ডিফারেন্ট টাইপ অফ মিটিং এবং ডাইরেক্টরস গুলো নিয়ে আর কি বলছিলাম যে আপনাদেরকে নেক্সট ক্লাসে মিটিং এবং ডাইরেক্টর এটা পড়াবো। তো আজকে খুব লম্বা হবে না ক্লাস, আমরা হয়তো এই 7:45 পর্যন্ত ক্লাস নিয়ে আমার একটু প্রোগ্রাম আছে, তারপরে আমি ক্লাসটা নিয়েছি যে ঠিক আছে আমি যতটুকু পারি এতটুকু পড়াই, তারপরে নেক্সট ইনশাল্লাহ এটা কভার করে দিব। আর আহ এই জন্য আজকে স্পেশাল ক্লাস, যদিও এখানে আমরা একটু খুব বেশি লম্বা করবো না আজকে ক্লাসটা। তো আমরা আজকে মিটিং নিয়ে একটু কথা বলবো আপনাদের সাথে, সেকশন 81 এখান থেকে শুরু করে। এর পরের ক্লাসে আপনাদের ব্যাংক বাদে আদার যে লস গুলি আছে ওগুলি ইনশাল্লাহ আমি চেষ্টা করবো কভার করতে। যেমন ইন্স্যুরেন্স আছে, তারপরে হলো ওই সিকিউরিটি যেটা সিকিউরিটি সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন অ্যাক্ট আছে। লস রিলেটেড টু সিগারেট এক্সচেঞ্জ স্যার। হ্যাঁ, তারপর লিস্টিং রেগুলেশনস এগুলি। আর ফাইন্যান্স কোম্পানি অ্যাক্ট নতুন হয়েছে যেটা, এটাও আপনাদের ম্যানুয়ালে ইনকর্পোরেট করা হয়েছে। জি স্যার, তারপর ফাইন্যান্স, অডিট অ্যান্ড ফার্ম ইনভেস্টমেন্ট স্যার। হ্যাঁ হ্যাঁ, এগুলি দেখি ইনশাল্লাহ যতটুকু সম্ভব। লেবার ল আমি লেবার ল আছে স্যার, লেবার ল থেকেও আসে কোশ্চেন। হ্যাঁ, সবগুলি থেকেই আসে। তো ওগুলি আমরা ধারাবাহিক ভাবে ইনশাল্লাহ যাব। তো আজকে আমার যেহেতু অন্য ল নিয়ে আসলে কোনো এই সিনপসিসটা আপনাদের গত ক্লাসে দেওয়া হয়েছিল। এই সিনপসিসের লাস্ট অংশটা আমি বলেছিলাম নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আলোচনা করব। তো আজকে ক্লাসে আমাদের সেই ধারাবাহিকতায় মিটিং সংক্রান্ত বিধিবিধান, রুলস রেগুলেশন এটি নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। মিটিং এর কথা আসলে প্রথমেই আসে অ্যানুয়াল জেনারেল মিটিং। যেহেতু অ্যানুয়াল, বছরে একবারই হয় মিটিংটা, অ্যানুয়াল বার্ষিক, সেকশন 81 কোম্পানিজ অ্যাক্ট 1994। তো এখানে মিটিং সংক্রান্ত যে বিধান, এজিএম সংক্রান্ত, সেগুলি এখানে মাত্র 3টা সেন্টেন্সে এটাকে কভার করা হয়েছে, 3টা প্যারা করে। প্রথম কথা বলা হয়েছে যে সেকশন 81-এ বলা আছে, as per section 81 of the Companies Act, every company shall hold one annual general meeting। তাহলে বছরে একটা মিটিংই হবে of the company in every English calendar year। এগুলি আপনাদের একটু নোট রাখতে হবে, মানে একটু, যেহেতু এর প্রত্যেকটা পয়েন্ট নিয়ে বিভিন্ন প্র্যাকটিক্যালি এটি নিয়ে কোশ্চেন আসে অনেক সময়। এই জন্য ইংলিশ ক্যালেন্ডার ইয়ার, অর্থাৎ জানুয়ারি টু ডিসেম্বর যে ইয়ার আমরা বুঝি, সেই ক্যালেন্ডার জানুয়ারি টু ডিসেম্বরের মধ্যে একটা এজিএম করতে হবে। বাট দ্য পিরিয়ড ফ্রম ওয়ান এজিএম টু নেক্সট এজিএম shall not exceed 15 months। তো আগের এজিএম এবং পরের এজিএম, দুই এজিএম এর মাঝখানে সময়ের ব্যবধান 15 মাসের বেশি হবে না। Every company shall hold its first AGM after its incorporation and within 18 months from the date of incorporation। তাহলে আমরা দুইটা বিধান এখানে পেলাম। একটা হলো প্রথম এজিএম
জীবনের প্রথম এজিএম একটা কোম্পানির, সেই এজিএমটা হবে উইদিন 18 মান্থস ফ্রম ইটস ইনকর্পোরেশন। কেমন? যেদিন ইনকর্পোরেশন হলো তার থেকে 18 মাসের মধ্যে, এটা ম্যান্ডেটরি। আবার প্রথম যে এজিএম এই যে আমি করে ফেললাম, এর পরের এজিএম 15 মাসের মধ্যে আমাকে এজিএম করতে হবে। কিন্তু বিসেক, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন যে রেগুলেশনস আছে, সেই আইন অনুযায়ী আবার যে সব কোম্পানির জন্য সেই আইন প্রযোজ্য, তাদের ক্ষেত্রে আবার একটু ভিন্নতা আছে। সেটা হলো এজিএম হবে উইদিন 6 মান্থস ফ্রম দ্য এন্ড অফ দ্য অ্যাকাউন্টিং ইয়ার, হিসাব বছরের সাথে সংশ্লিষ্ট। এটা হলো আমরা সোজা কথা বলতে পারি লিস্টেড কোম্পানি, যেসব কোম্পানির সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন যাদেরকে ইস্যুয়েন্স অফ শেয়ার এর জন্য পারমিশন দিয়েছে, অথবা যেসব কোম্পানি লিস্টেড উইথ দ্য স্টক এক্সচেঞ্জেস, সেই সব কোম্পানির বিধান হচ্ছে যে এক কথায় যে অ্যাকাউন্টিং ইয়ার জুন যদি শেষ হয় 30শে জুন, তাহলে 31 ডিসেম্বর, 31 ডিসেম্বর যদি অ্যাকাউন্টিং ইয়ার শেষ হয় তাহলে 30শে জুন। এরকম ভাবে 6 মাসের মধ্যে এজিএম হতে হবে। ফর কলিং এজিএম, নোটিস টু বি given at least, 21 এই জায়গায় চেঞ্জ আসছে। 21 আগের দিন আইন ছিল 14, এটা আমরা এর আগের ক্লাসে যেদিন ওই যে চেঞ্জেস গুলি পড়িয়েছি সেখানে আমরা পড়ে আছি যে নোটিশ পিরিয়ড হতে হবে 21 দিনের মধ্যে। আপনাদের সিনপসিসটা দেওয়া থাকলে একটু কারেকশন করে নিন, এখানে 14 আগের আইনে লেখা ছিল, ওটা 21 দিনের মধ্যে হবে। হ্যাঁ, 21 দিনের বিফোর, 21 ডেজ, অর্থাৎ যেদিন মিটিং হবে তার নোটিশটা দিতে হবে 21 দিন পূর্বে, মেনশনিং দ্য ডেট, টাইম, ভেন্যু অফ দ্য মিটিং, যে মিটিংটা কোথায় হবে, মিটিং এর ডেট কি, মিটিং এর টাইম, মিটিং এর ভেন্যু, এইসব বলতে হবে। The annual report of the company is to be accompanied, আর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস সহ অডিটরস রিপোর্ট, ডাইরেক্টরস রিপোর্ট মিলা যে অ্যানুয়াল রিপোর্ট, এই রিপোর্টটাও এই শেয়ার হোল্ডারদেরকে পাঠিয়ে দিতে হবে। দি এজেন্ডা অফ দ্য মিটিং ইজ টু বি মেনশনড ইন দ্য নোটিস, আর নোটিশের ভিতরে এই যে আপনার যে এজেন্ডা কি কি নিয়ে আলোচনা হবে সেটাও নোটিশে মেনশন করতে হবে। এইটা যদি জেনারেল রুলস আমরা এতটুক যদি রেগুলেশন আমরা মনে রাখি, তাহলে আশা করি যে কোনো একটা প্রবলেম আমরা এই নলেজটা দিয়ে আমরা ফেস করতে পারবো বা আমরা উত্তর দিতে পারবো। সে একটা কোম্পানি নতুন প্রথম মিটিং কবে করবে, আমরা যে কোনো একটা ডেট যদি আমাদের সামনে আসে যে অমুক তারিখে কোম্পানিটি ইনকর্পোরেশন হয়েছে, তার এজিএম কবে হবে, প্রথম এজিএম, আমরা ওখান থেকে গুনে বলবো যেখানে যে 18 মাস পরে 18 মাসের মধ্যে এজিএম করতে হবে। তো যেহেতু 18 মাসের মধ্যে এজিএম করতে হবে, আবার নোটিশ দিতে হবে 21 দিন আগে, তো সেই হিসাব নিকাশ করে কবে নোটিশ দিতে হবে, কবে এজিএম করতে হবে, তা কিন্তু স্পষ্ট হয়ে গেল প্রথম এজিএম এর জন্য। এবার আমার হচ্ছে নেক্সট এজিএম, পরবর্তী বছর এজিএম কিভাবে করব? পরবর্তী বছর এজিএম করব যে এই এজিএম থেকে 15 মাসের বেশি যেতে পারবে না, এটা একটা শর্ত, 15 মাসের বেশি যেতে পারবে না। আবার আরেকটা শর্ত আছে, দেখেন, আরেকটা শর্ত হলো যে ইংলিশ ক্যালেন্ডার ইয়ারে তাকে এজিএম করতে হবে। আমরা যদি এখানে যদি একটা ডেট ফিক্সড করি, এখানে যদি একটু করি যে কোন কোম্পানির কি ধরনের এজিএম হবে, তা কিন্তু আমরা একটু আর্টিফিশিয়ালি লেখালেখি করে যদি করে নেই তাহলে ভালো হবে। তো দেখা যায় যে সে একটা কথার কথা, একটা কোম্পানি সে জুলাই মাসে এজিএম করলো, তার 18 মাস জুলাই পড়ে, জুলাই 31 পড়ে, সে জুলাই 31 2000, সে 2023 এরকম একটা এজিএম করলো। এখন পরবর্তী এজিএম এখান থেকে 18 মাস, কেমন? তো জুলাই টু জুন, জুলাই টু জুনে যে এই এজিএমটা সে কিন্তু করেছে, সে
এটা হলো সে জুলাই মাস 2023 সালের এজিএমটা করে ফেললো। কেমন? আমি অ্যাকাউন্টিং ইয়ারটা একটু লিখি, তাহলে সুবিধা হবে, আপনারা যে কোনো প্র্যাকটিক্যালি উত্তর দিতে পারবেন। সে 2021-22 21-22-এর প্রথম এজিএম, 22-এর অ্যাকাউন্ট যদি জুন এন্ডিং হয়, আর এদিকে 18 মাস, তার হয়তো আরো কিছুদিন আগের থেকেও থাকতে পারে 18 মাসের। সে ধরে নিলাম আমি জুলাই বা আগস্টে সে এজিএম করলো, আগস্ট 2022-এ সে এজিএম করলো, ফার্স্ট এজিএম, এটা ফার্স্ট এজিএম করলো। এবার তার মানে 22 সালের এজিএম তার হয়ে গেল। এখন তাকে কিন্তু 23 সালে একটা এজিএম করা লাগবে, কোনো বছর কিন্তু বাদ দিতে পারবে না। 23 সালের সর্বোচ্চ ডেট হলো ডিসেম্বর, 2023। এটা হলো বলছে প্রতি ক্যালেন্ডার ইয়ারে একটা পড়বে, কিন্তু এখন 23 সালের, এখানে 2022-23, এই 22-23-23 সালের যে এজিএমটা সে করবে, অ্যাকাউন্টিং ইয়ার সে 22-23 শেষ করলো, শেষ করে এখন তার কথা অনুযায়ী 15 মাস সময় পাবে। তো এই আগস্ট মাসের থেকে 15 মাস যদি আমি গুনি, তাহলে দেখা যায় আগস্ট 22 থেকে আগস্ট 23 পর্যন্ত হলো 12 মাস। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, তার এইখানে এসডিএম করতে হবে নভেম্বরের মধ্যে। নভেম্বর 2022-এর মধ্যে তাকে এসডিএম করতে হবে, কিন্তু 15 মাসের বেশি যাবে না। এটা প্রবলেমকে সামনে রেখেই আমরা এগুলি লিখছি, যে তাহলে তার আগস্ট থেকে পরবর্তী আগস্ট 12 মাস, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর মাসের 30 তারিখের মধ্যে তাকে এই 23 সালের এজিএম করবে, এবং আর ইংলিশ ক্যালেন্ডার ইয়ার মানে 23 সালের এজিএমটা হয়ে গেল। এই এজিএমটা হলো ফর 2023 সাল, পরবর্তী বছর। এটা অ্যাকাউন্টিং ইয়ার ধরে নিলাম 2023-24। এখন এখান থেকে আবার 15 মাস টাইম পাবে। তো নভেম্বরের থেকে পরবর্তী নভেম্বর 1 বছর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারিতে যায় হিসাব অনুযায়ী, আমি একটু লিখি, ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি 2000, এটা কিন্তু 24-25-এ চলে যায়। কেমন? 2025-এ 2000 নভেম্বরের 2023 থেকে পরবর্তী নভেম্বর, অর্থাৎ 2024-এর নভেম্বর, তারপরে 25-এর ফেব্রুয়ারিতে যে এজিএম পড়ে। কিন্তু এই 25-এর এজিএম করলে সমস্যা যেটা হয়, সেটা হলো 24 সালের এজিএমটা গ্যাপ হয়ে যায়। এখানে দেখেন 2024 সালের এজিএমটা গ্যাপ হয়ে যায়, ওই 15 মাস যদি আমি সুবিধাটা নিতে চাই। এই জন্য যেহেতু এই ক্যালেন্ডার ইয়ারে এজিএম করতে হবে, সুতরাং এই ক্যালেন্ডার ইয়ারের এইটা হবে না, তাকে ওই ইয়ার যেহেতু গ্যাপ যাচ্ছে, সে এখানে ফেব্রুয়ারিতে না করে, 2025-এ না করে, তার এজিএমটা করতে হবে ডিসেম্বরে, যেহেতু তার ডেট ডিসেম্বর, ক্যালেন্ডার ইয়ার সর্বোচ্চ 31 ডিসেম্বর সে এজিএম করবে, 31 ডিসেম্বর 2024, এইখানে তার এজিএম করতে হবে, থার্ড এজিএম। এবং পরবর্তীতে ডিসেম্বরের থেকে সে বেশি ডেট আর পাবে না, কারণ না হলে ইয়ার গ্যাপ হয়ে যাবে। 25-এর ডিসেম্বর, 26-এর ডিসেম্বর, এই ডিসেম্বরই তার সর্বোচ্চ। সে কিন্তু আগে করতে পারে, সে 2 মাস আগে করতে পারে, তাতে কিন্তু সমস্যা নাই। ইয়ার এন্ডিং জুন, সে 2-3 মাস পরে এজিএম করতে পারে, কিন্তু ডিসেম্বর হচ্ছে তার লাস্ট ডেট। এটা একটা হিসাব আপনাদেরকে দেখালাম, যে এই যে 24 সাল যে গ্যাপ যায়, গ্যাপ যেতে পারবে না, ডিসেম্বরের মধ্যেই এজিএম করতে হবে। সুতরাং আমাদের এই কয়টা কথা দিয়েই আমরা যে কোনো এজিএম এর ডেট ফিক্সড করতে পারবো, এবং তার 21 দিন আগে নোটিশ দিতে হবে। তাহলে ইংলিশ ক্যালেন্ডার ইয়ার একটা কথা ইম্পর্টেন্ট, 2 এজিএম এর মাঝখানে 15 মাস, এটাও একটা কন্ডিশন। 18 মাস
প্রথম এজিএম এটা একটা কন্ডিশন। আর যদি ইন কেস অফ লিস্টেড কোম্পানি অথবা কোম্পানি রিলেটিং টু সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন, এই জাতীয় যার যেগুলিকে রেগুলেট করে যে জাতীয় কোম্পানি, তার এজিএম হতে হবে, তার এজিএম হতে হবে 6 মাসের মধ্যে। এখন এই সবগুলি আপনাকে পরিপালন করতে হবে, এই সবগুলি পরিপালন করে এজিএম এর ডেটই ফিক্স করতে হবে। 6 মাস হলে ইজিলি হিসাবটা সোজা। ইয়ার এন্ডিং জুন, 31 ডিসেম্বর, ওখানে ওইভাবেই পড়ে। কেমন? তো ডিফারেন্ট ইয়ার এন্ডিং যদি হয় কারণ, তাহলে সেটা ওই 6 মাস। কিন্তু 6 মাস যদি আবার ডিসেম্বর পার হয়ে যায়, তাহলে সে 6 মাস পাবে না, 6 মাসের আগে তাকে জিএম করতে হবে। নোটিশ 21 দিন। এবার হলো এজেন্ডা, ডেট নিয়ে কবে এজিএম হবে, এজিএম এর ভ্যালিডিটি ডেটের সাথে সংশ্লিষ্ট। যে স্যার একটা এজিএম, কোশ্চেন ছিল। জি বলেন। স্যার যদি টাইম এক্সটেনশন করে সেটাও কি তাহলে ওই ক্যালেন্ডার ইয়ার ভিতরে করতে হবে 90 যদি হ্যাঁ, এক্সটেনশন করে? টাইম এক্সটেনশনের ব্যাপারটা একটু ভিন্ন। সেটা হলো টাইম এক্সটেনশন দুই ধরনের। এক ধরনের হলো যে আপনি চাইলে চাইলে রেজিস্ট্রারের কাছ থেকে টাইম এক্সটেনশন নিতে পারেন, কিন্তু রেজিস্ট্রার এর টাইমটা আবার কোম্পানিজ অ্যাক্ট ওখানে ব্যারিয়ার করে দিয়েছে, একটা রেস্ট্রিকশন দিয়ে দিয়েছে। 31শে ডিসেম্বরের পরে এই টাইম এক্সটেনশন রেজিস্ট্রারের ক্ষমতা নাই, যেটাকে আরজেএসসি বলি আমরা। হ্যাঁ, যিনি রেজিস্ট্রারের ক্ষমতা, 31 ডিসেম্বরের পরে রেজিস্ট্রারের ক্ষমতা নাই। তা আসেন তাহলে কার ক্ষমতা আছে? ক্ষমতা আছে আহ আপনার হাইকোর্টের। যদি এজিএম করতে আপনি ব্যর্থ হন, এই ডেটগুলি মিস হয়ে যায়, আর যদি ডিসেম্বর পার হয়ে যায়, তাহলে আপনাকে আর কোনো পথ নাই, আপনাকে হাইকোর্টে আবেদনের প্রেক্ষিতে, এটা প্রাইভেট কোম্পানি হোক, পাবলিক কোম্পানি হোক, হোয়াট এভার মে বি, ইউ হ্যাভ টু গো টু অ্যাপ্লাই টু দ্য হাইকোর্ট ফর এক্সটেনশন অফ দ্য টাইম। হাইকোর্টে আপনি আবেদন করে এই এজিএম করার জন্য, এজিএম করার জন্য আপনি পারমিশন নিতে পারেন। হাইকোর্টে আবেদন করলে হাইকোর্ট সাধারণত এজিএম করার জন্য নির্দেশনা দিতে পারে, সেটা যতদিন পরে হোক। তো এখানে একটা বিষয় আছে, বিষয়টা হলো এই মিটিংটা করার জন্য এমন যদি হয় যে একটা এজিএম করতে যে টাইম ল্যাপসেস হতে যে এরকম আর একটা এজিএম এর টাইম এসে গেছে, তো সেই এজিএম আপনি করতে পারবেন না আগের এজিএম না করে। এজিএম এর ধারাবাহিকতা থাকতে হবে। তাহলে যদি এমনও হয় 2-3টা এজিএম গ্যাপ হয়ে গেছে, তা আগের এজিএম আপনাকে আগেই করতে হবে। আর যদি হাইকোর্টের পারমিশন যদি 2-3 বছরের এজিএম একবার একসাথেই পারমিশন নেন, তাও আপনাকে একই দিনেও যদি করার জন্য নির্দেশ দেয়, আপনি একদিনেও 3টা এজিএম 3 বছরের করতে পারবেন, বাট ধারাবাহিক ভাবে আগে আগেরটা, তারপরে তারপরেরটা, তারপরে তারপরেরটা। অর্থাৎ যে ঠিক আছে, যেটা গ্যাপ হয়ে গেছে ওইটা থাক, কারেন্টটা আমি করে ফেলি, সেই ধরনের কোনো সুযোগ নাই। আপনাকে ধারাবাহিক ভাবে করতে হবে। আর একটা এজিএম গ্যাপ হলে পরেরটা করা যাবে না যদি আগেরটা না করা হয়। কেমন? এই হলো সময় নেওয়া সংক্রান্ত বিধান। কেমন? জি স্যার। স্যার এখানে ওই 31 ডিসেম্বরের কোনো বাধ্যবাধকতা নাই স্যার? না স্যার, হ্যাঁ, 31 ডিসেম্বরের কোনো বাধ্যবাধকতা নাই, মানে এই যে হাইকোর্টের ইয়ে করলে, হাইকোর্টে অ্যাপ্লাই না, করলে হ্যাঁ হ্যাঁ, এনি 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 ডেট। হাইকোর্টে এনি এমনও ডে। হতে পারে আপনি 10 বছর এজিএম করেন নাই, হতে পারে যে এখন সেগুলি তো আসছে। আপনারা জানেন এখন প্রাইভেট কোম্পানি অনেক ম্যাক্সিমাম তাদেরকে এখন হাইকোর্ট থেকে পারমিশন নিতে হচ্ছে, কারণ এখন অডিট রিপোর্ট তো আর ব্যাকডেটে হয় না, এখন ডিবিসি তে ডেট লেখা থাকে। এখন এই জন্য আপনাকে, এখন আগে অডিটটা যদি ব্যাকডেটে করা যেত তাহলে এজিএম কাগজে কলমে প্রাইভেট কোম্পানি দেখা দিতে পারতো, কিন্তু এখন তো সেই সুযোগ নাই। সুতরাং সবাইকে হাইকোর্টে যেতে হচ্ছে। এখন একটা কোম্পানি 10 বছর অডিট করে নাই, তাহলে 10 বছরই একসাথে হাইকোর্টে যেতে হচ্ছে। সুতরাং এখানে ডিসেম্বর আর নভেম্বর বলে আর কিছু নাই। আপনি হাইকোর্টে যখন যাবেন সব ওপেন, আপনার এখন আর কোনো হিসাব নিকাশ দরকার নাই। পারমিশন চাইলে উনি পারমিশন দিলে 10 বছর পরেও 10 বছর আগে রেজিএম করতে পারবেন। স্যার এক্ষেত্রে পেনাল্টির যে বিষয়টা আছে স্যার, সেটার ক্ষেত্রে না, পেনাল্টি সেটা কোর্ট নির্ধারণ করে দেবে, কোর্ট নির্ধারণ আচ্ছা করবে, জি কারণ স্যার। এখানে তো অনেক খরচ হবে। এই হাইকোর্টে পারমিশন জি করলে জি সব স্যার, জি পেনাল্টি স্যার, টেনাল্টি যা আছে সবই দেওয়া লাগবে, জি স্যার, এখানে সবই আসবে। যখনই আপনি এই ইয়াটা ডেটা ইনপুট দিবেন,
এজিএম করে আপনি যখন রিটার্ন জমা দিবেন, ইনপুট দিলেই ওখানে সব পেনাল্টি সব চলে আসবে, সব দেওয়া জি লাগবে। স্যার। কেমন? অর্থাৎ আরজেএসসির যে এখন তো অনলাইন না, আগে পেনাল্টি কি আর আলাদা দিতে হতো, এখন তাই নাই। এখন যখনই আপনি 2 বছর আগের এজিএম এর শিডিউল 10 আপনি এখনই ইনপুট দিতে যাবেন, তখনই আপনার ওই পেনাল্টি সব চলে আসবে ওখানে, এবং এটা ব্যাংকে জমা দিতে হবে। আর হাইকোর্ট আমার একটা বিভিন্ন ধরনের বিষয় করে, সেটা হলো আপনি যখন আবেদন করবেন, পেপারে বিজ্ঞপ্তি দিতে হবে, 2টা পেপার, ইংলিশ পেপার, বাংলায় নোটিফাই করতে হবে, সেটা একটা খরচ। দ্বিতীয় হলো কোনো ডোনেশনের কথা হুকুম দিতে পারে যে আপনি অন্যায় করছেন, ঠিক আছে, একটা পেনাল্টি জমা দেন। সেখানেও আবার কোনো সমাজ এর কল্যাণমূলক কোনো কাজে সেটাও বলতে পারে, এরকম বলে থাকে সাধারণত। হ্যাঁ, এগুলি অবশ্য আইনে লেখা নেই। আর যেটা এজিএম না করার যে পেনাল্টি, সেটা আপনার থ্রো ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে পেমেন্ট করতে হবে। ক্লিয়ার? জি স্যার। স্যার একটা ছিল, স্যার যদি অডিট করা থাকে কিন্তু বাট এজিএম এ আরজেসি তে সাবমিট করে না, সেক্ষেত্রে কি স্যার হাইকোর্টে ঋণ নিতে হবে? অডিট করলে প্রাইভেট কোম্পানি যদি হয়, অডিট যদি ডিউ টাইমে করা থাকে, অর্থাৎ ডিসেম্বরের আগে 21 দিন আগের যে নোটিশ পিরিয়ড আগে যদি আপনার অডিটটা করা থাকে অ্যাটলিস্ট, তাহলে থার্ড পার্টির সাথে আপনার কোনো কাজ নাই আর। মানে আচ্ছা। আপনার এজিএম করার জন্য, যেহেতু প্রাইভেট কোম্পানিতে তো ওয়াইফ অ্যান্ড হাজবেন্ড বা ফ্যামিলি মেম্বার নিজেরা, প্রাইভেট কোম্পানিতে আসলে বন্ধু, ফ্রেন্ডস, তারা পেছনের ডেটে এজিএম দেখায় দিতে পারে, তাতে কোনো বাধা সৃষ্টি হয় না। তো সেই ক্ষেত্রে যেটা হবে, শিডিউল 10 এর যে পেনাল্টি, ওটা আপনাকে দিতে হবে। ওই রিটার্ন জমা দিয়ে আসলে পেনাল্টি আপনাকে হয়। মিনিট অ্যাপসের মাধ্যমে সেটা হচ্ছে ইয়ে করতে পারবেন। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ইউজ করা দেব। স্যার আর কোনো স্যার ওই যে ডিবিসি ডেটের যে ডেটটা পড়ে ওটার আহ, মানে 15 মাসের ভিতরে মানে 21 দিন হাতে রাখি করতে হবে বিষয়টা কি না, অডিট তো অডিটের মতো, অডিট যেদিনই করবেন সেদিনের ডেট পড়বে, সেদিন ডিবিসি জেনারেট হবে। ওটা তো আর আপনি ডেট চেঞ্জ করতে পারবেন না, আপনার ওই ডেটই বসাতে হবে। ডিসেম্বরের তারপরে কোম্পানি যারা, তারা তাদের ওইভাবে এজিএম ঠিক করে নিবে। অডিট রিপোর্ট না পেয়ে তো আর করতে পারবে না অডিট রিপোর্ট, কারণ এজিএম, এই অডিট রিপোর্ট এটা একটা এজেন্ডা একটা মিটিং এর, সুতরাং এটাও লাগবে। এখন অডিটটা যদি করা থাকে, তাহলে সুবিধা হলো প্রাইভেট লিমিটেড কোম্পানি, তারা একটা ব্যাকডেটে এজিএম দেখাতে পারে, সেই ক্ষেত্রে বাধা হয় না কোনো। মানে হাইকোর্টে যাওয়াটা লাগে না, পেনাল্টিটা দেওয়া লাগবে, হাইকোর্টটা শুধু সে হয়তো ইয়ে পাবে আর কি, মানে সে এই সুযোগটা সে নিতে পারে ইচ্ছা করলে, এটা বোঝা যাবে না। কেমন? আর যদি ওখানে এমন কোম্পানি হয় ফর্মালি, যে না, অন্য কোনো শেয়ার হোল্ডার আছে, তারা অবজেকশন দিবে যে না, ব্যাক ডেটে করা যাবে না, এখন ডেটেই করতে হবে, তাহলে হাইকোর্টের পারমিশন নিয়েই করতে হবে, প্রাইভেট কোম্পানি হলেও। কেমন? আর কোনো কোশ্চেন আছে আপনাদের? জি, আর কারো কোনো কোশ্চেন আছে? না? স্যার ওই যে তাহলে, যদি আমি আমার জুনে যদি ইয়ার এন্ডিং হয়, আমি যদি মার্চের ভিতরে ডিবিসি ডেট থাকে তাহলে তো সমস্যা হবে না। মানে জুন এন্ডিং অ্যাকাউন্টিং ইয়ার এন্ডিং জুন, কেমন? জি হ্যাঁ, জি। তারপরে আর যদি আমার মার্চের ভিতরে যদি আমার ডিবিসি ডেট হয় আর কি। জুন, আপনার তো ডিসেম্বরে ইয়ার এন্ডিং, আপনার কি বলে, আপনার এজিএম যদি ডিসেম্বরের এজিএম হয় ধারাবাহিকভাবে, তাহলে তো আপনাকে ডিসেম্বরের মধ্যেই অডিটও করতে হবে, এজিএমও করতে হবে। কিন্তু শুরুর ধারাবাহিকতা যদি আপনার জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ হয়, তাহলে সমস্যা নাই। সেই ক্ষেত্রে আপনার মার্চে হইলে আপনি মার্চের ভিতরে এজিএম করতে পারবেন। যদি 18 মাস আগের এজিএম যদি আপনি মার্চ মাসে করে থাকেন, এই এজিএমও আপনি করতে পারবেন। বা আগের যদি আপনার আহ, গত এজিএম এর সাথে সংশ্লিষ্ট করে, যদি কোনো ইয়ার গ্যাপ না যায়, অর্থাৎ গত বছরের এজিএম আপনি জানুয়ারিতে, ফেব্রুয়ারিতে করেছেন, ফেব্রুয়ারি মনে করেন 2023-এ করেছেন, তাহলে আপনি 24-এর ফেব্রুয়ারিতে একটা করলেন, 25-এর ফেব্রুয়ারিতে করলেন, সেই ক্ষেত্রে আপনার ওইভাবেই করতে পারবেন, মার্চ পর্যন্ত আপনি করতে পারবেন। কিন্তু সেটা সেটার ক্ষেত্রে আপনার বাধা হবে না, কিন্তু সেটা দেখতে হবে আগের রেজিম আপনি কখন করছেন। মানে কোম্পানি কিন্তু শুরু থেকে মানে 15 মাস ক্রস করতে পারবে না এটা আর কি স্যার। 15 মাস ক্রস করতে পারবে না, ক্যালেন্ডার ইয়ার ক্রস করতে পারবে না, ক্যালেন্ডার ইয়ার গ্যাপ যেতে পারবে না। আগের বছর এজিএম যদি আপনি ডিসেম্বরে করে থাকেন,
তাহলে ওইটা ওই বছরের ডিসেম্বর, সে 23-এর ডিসেম্বরে অডিট করছেন, হ্যাঁ এজিএম করছেন 23, তাহলে 24-এর মার্চের সুযোগ নাই, কারণ 24-এ যদি মার্চে যান তাহলে তো ডিসেম্বরে 25-এ চলে গেলেন আপনি, তাহলে 24 বছরটা গ্যাপ চলে গেল না। আবার বুঝেন, আপনি এজিএমটা করেছেন গত 31 ডিসেম্বর 2023-এ, গত 23-এর এজিএম এটা, এইবার 24-এ একটা এজিএম পড়তে হবে আপনার, তাহলে আপনার 24 সর্বোচ্চ হলো 31 ডিসেম্বর, সেই ক্ষেত্রে মার্চ হলে তো হবে না। কেমন? মাসের মানে কম থাকে, কিন্তু মার্চে গেলে আবার আরেকটা বছর চলে যায় আর কি। ওই বছর গ্যাপ হয়ে যায়, গ্যাপ দেওয়া যাবে না। Gap হয়ে যাচ্ছে। হ্যাঁ গ্যাপ দেওয়া, তাহলে আপনাকে 31 ডিসেম্বরের ভিতরে করতে হবে। কেমন? আর যে সব কোম্পানি ফেব্রুয়ারি জানুয়ারিতে এজিএম করে আসছে ধারাবাহিকতায়, তাদের সমস্যা নেই। ঠিক আছে, জি স্যার, বুঝছি স্যার। ওকে। এরপরে এজিএম এর কিছু এজেন্ডা থাকে, অর্ডিনারি এজেন্ডা বলে এখানে, এগুলিকে নর্মাল এজেন্ডা। এগুলি এজেন্ডা হিসেবে এজিএম এ থাকতে হবে, এগুলি কম্পালসারি এজেন্ডাও। তাহলে একটা হলো, এটা হলো 1 নম্বরে হলো adoption of annual financial statement and auditor's report thereon, এই যে 1 নম্বরে auditor's report আর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বা এটা যেটা অ্যাকাউন্টস আর অডিটরস রিপোর্ট, এটা অ্যাডপশন মানে অ্যাপ্রুভাল এর জন্য এজিএম এ প্লেস করতে হবে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। 1 নম্বর এজেন্ডা ধরেন। 2 নম্বরে হচ্ছে ডিভিডেন্ড সংক্রান্ত রুলস রেগুলেশন, ডিভিডেন্ড সংক্রান্ত বিষয়, অর্থাৎ ডিভিডেন্ড দিচ্ছেন কি দিচ্ছেন না, এই ডিভিডেন্ড ডিক্লারেশন অ্যাজ পার রিকমেন্ডেশন অফ দ্য বোর্ড অফ ডাইরেক্টরস, সেই বিষয়টাও এজিএম এ আলোচনা করতে হবে, এটা একটা ম্যান্ডেটরি এজেন্ডা। আর অ্যাপয়েন্টমেন্ট অফ অডিটরস, এটা একটা ম্যান্ডেটরি এজেন্ডা, এবং and to fix their remuneration, তাদের রিমুনারেশন কত হবে। অ্যাপয়েন্টমেন্ট অফ ডাইরেক্টরস, ডাইরেক্টরের যদি কোনো অ্যাপয়েন্টমেন্ট থাকে বা রোটেশন অফ ডাইরেক্টর, সেই বিষয়টা এখানে আসবে। এনি আদার ম্যাটার উইথ দ্য পারমিশন অফ, তার মানে এই চারটা উপরের যে চারটা এজেন্ডা, এটা আসলে কম্পালসারি এজিএম এ থাকতে হবে, এবং এর ভিত্তিতে যে ডিসিশনটা হয়, এটাকে ডিসিশনটা হয়, এই ডিসিশনটা মেজরিটি ভোটে হয়, মনে রাখবেন মেজরিটি ভোট অফ দ্য মেম্বার্স প্রেজেন্ট, হ্যাঁ, যে মিটিং এর যে মেম্বাররা উপস্থিত আছেন, তাদের মেজরিটি ভোটে ডিসিশন হবে। মেজরিটি মানে হলো, মেজরিটি ভোট মিনস 51%। স্যার এখন 51%, ধরেন 100 জন মেম্বার আছেন, এখন 51% লাগবে, এখন প্রত্যেকের ধরেন একটা করে শেয়ার, এখন 51% লোক উচিত থাকলো না, তাহলে আমার কি হবে এজেন্ডা গুলো? না, 51% উপস্থিত থাকবে না কেন, যে কয়জন থাকবে এই কয়জনের 51%। ও আচ্ছা, 10 জন থাকলে 10 জনের যে শেয়ার হোল্ডিং, আর 51%। 5 জন থাকলে 5 জনের। আমার কোরাম যদি হয়ে যায়, কোরাম মেমোরেন্ডাম আর্টিকেলে বলা থাকে যে 3 জন বা 2 জন বা 5 জন মেম্বার থাকলে কোরাম, বাস 5 জন থাকলে 5 জন নিয়ে এজিএম হবে। 10 জন থাকলে ভালো, আলহামদুলিল্লাহ, 100 থাকলে আরো ভালো। তো যাই থাকুক, কোরাম যদি হয়ে যায় সেই মিটিং হবে, যে কয়জন। এখন সেই যে মিটিং এ যে কয়জন উপস্থিত থাকবে, উপস্থিতির 51%। কেমন? সে ধরে নিলাম সবার ইকুয়াল শেয়ার, এটা কথার কথা। তাহলে 5 জন যদি উপস্থিত থাকে, 3 জনের মেজরিটি, 3 জনের ভোট হলে এটা মেজরিটি। 3 জন যদি এজেন্ডার পক্ষে রায় দেয়, তাহলে এটা মিটিং, এই এজেন্ডাটা গৃহীত হলো হিসাবে গণ্য হবে। তাহলে এটা হলো মেজরিটি ভোটে পাস হয়। কি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ইজ অ্যাপ্রুভড অর অ্যাডপ্টেড, দেন ডিক্লারেশন অফ ডিভিডেন্ড, সে 10% ডিভিডেন্ড ইজ অ্যাপ্রুভড এরকম, অথবা নো ডিভিডেন্ড ইজ অ্যাপ্রুভড, তাও হতে পারে। অ্যাপয়েন্টমেন্ট অফ অডিটর, এক্স এন্ড কোম্পানিকে অডিটর হিসেবে নিয়োগ দেওয়া হলো 1 লাখ টাকা করে, এগুলি সবই মেজরিটি ভোট।
কেমন? এর আগে আমরা জেনেছি, আপনাদেরকে আমি পড়িয়েছি, সেটা হলো স্পেশাল রেজলিউশন যদি নিতে হয় তাহলে 75%, 3/4 মেজরিটি। কেমন? স্পেশাল এজেন্ডা 3/4 মেজরিটি লাগে। কিন্তু এই জাতীয় এজেন্ডা, এটা অর্ডিনারি রেজুলেশন, উপরে লিখে দিয়েছি দেখেন, যে উপরে লেখা আছে অর্ডিনারি রেজুলেশন। এগুলি অর্ডিনারি রেজুলেশন, এগুলি মেজরিটি ভোটেই পাস হবে, আর এই এজেন্ডাগুলি থাকতে হবে। এইখানে যদি কোনো স্পেশাল রেজুলেশন, এই এজিএম এ যদি কোনো স্পেশাল রেজুলেশনও নেওয়া যেতে পারে, ডিসিশন, তার সেই ক্ষেত্রে ভিন্ন, তার নোটিশ ভিন্ন, তার ডিসিশন 75% ভোট লাগবে, অন্যান্য সব বিষয়গুলি। জাস্ট এ মিনিট, আমার একটু ব্যাটারিটা একটু, অ্যালার্মটা আমি একটু ঠিক করে দিই, ব্যাটারিটা। হ্যাঁ, তাহলে আমরা এজিএম সংক্রান্ত বিধিবিধান মোটামুটি আলোচনা করে ফেলছি। এখন আপনারা কোশ্চেন করেছেন, যদি আপনাদের আর কোনো কথা থাকে জানতে পারেন ইনশাআল্লাহ। স্যার স্পেশাল এরপরে বুঝাইতে কোনটা বুঝাইলেন স্যার? স্পেশাল যদি সেটা, এজেন্ডা এটা নিচে আসছে, নিচে আমরা আসছি সব রেজুলেশন নিয়ে। আমাদের আগের ক্লাসে অনেক ডিসকাশন হয়েছে, আপনারা যদি থেকে থাকেন, না থাকলে আবারও এখন আলোচনা হবে ইনশাআল্লাহ। এখন আসেন এক্সট্রা অর্ডিনারি জেনারেল মিটিং। দেখেন স্পেশালি, দেখেন স্পেশাল রেজুলেশন, হ্যাঁ, এই যে এটা আমাদের ধারাবাহিকতা ভাবে আসবে, সুতরাং একটু অপেক্ষা করেন, আপনি এটা পেয়ে যাবেন। এখন হলো এক্সট্রা অর্ডিনারি জেনারেল মিটিং, এটা নিয়ে আমরা একটু আলোচনা করি। এটাকে ইজিএমও বলা হয়, এতক্ষণ বললাম, তখন হলো এজিএম, এখন হলো ইজিএম। ইজিএম বা ইওজিএমও বলা হয় অনেক সময়, ইজিএম, এক্সট্রা অর্ডিনারি জেনারেল মিটিং বা ইজিএম। এটার রুলস রেগুলেশন সম্পর্কে সেকশন 84, এখানে বলা হচ্ছে, the above meeting can be called on requisition from the holder of 1/10 member or 1/10 holders of paid up capital. 3 ভাবে মিটিংটা ডাকা যায়, সরি 2 ভাবে। একটা হলো ম্যানেজমেন্ট যদি মনে করে তারা একটা এই ইজিএম ডাকতে পারে, আবার যদি শেয়ার হোল্ডার মনে করে তাও ডাকতে পারে। দুই দিক থেকেই এই মিটিংটা করার সুযোগ রয়েছে। তো 2 পক্ষ থেকে, হ্যাঁ, একটা হলো যে 1/10 মেম্বার মানে শেয়ার হোল্ডার, অথবা 1/10 পেইড আপ ক্যাপিটালের মালিক। কেমন? কারণ সব সময় আমরা জানি, এর আগের ক্লাসে আমরা আলোচনা করেছি যে পেইড আপ ক্যাপিটাল নাও থাকতে পারে, হ্যাঁ, সেখানে শুধু মেম্বার্স থাকবে। তো সেই ক্ষেত্রে উইদাউট পেইড আপ ক্যাপিটাল কোম্পানি যেগুলি, সেগুলিতে মেম্বার, আর যেখানে পেইড আপ ক্যাপিটাল থাকবে সেখানে পেইড আপ ক্যাপিটালের 1/10 এর মালিক যারা, তারা চাইলেও এই এজিএম ডাকতে পারে। আর ম্যানেজমেন্ট তো পারেই, যেটা বললাম আমরা, কোম্পানির চেয়ারম্যান তিনি তো মিটিং ডাকতেই পারেন। If the directors do not cause a meeting to be called within 21 days from the date of requisition being so deposited, the requisitionist or a majority of them in value may themselves call the meeting. তো রিকুইজিশন জমা দিলে যখন শেয়ার হোল্ডারদের পক্ষ থেকে 21 দিনের ভিতরে যদি মিটিং না ডাকে, তাহলে ওই শেয়ার হোল্ডাররা নিজেদের ভিতরে নিজেরাই একটা মিটিং, নিজেরা ভিতরে একটা আলোচনা মিটিং করতে পারে। বাট ইন নেইদার কেস এনি মিটিং সো কল্ড শ্যাল বি held within 3 months from the date of deposit of the requisition. তার মানে খুবই ইম্পর্টেন্ট, এটি একবার পরীক্ষা আসছিল কিছুদিন আগে, যে যদি শেয়ার হোল্ডাররা মিটিং ডাকে, তাহলে এই মিটিংটা রিকুইজিশন দেওয়ার পক্ষ থেকে কত দিনের মধ্যে, এটা 3 মান্থস, 3 মাসের মধ্যে মিটিংটা কিন্তু হতে হবে। 3 মাসের পরে হলে
এই মিটিংটা কার্যকরী হবে না উইদিন 3 মান্থস, এই যে এটা অর্থাৎ রিকুইজিশন জমা দেওয়ার মধ্যে থেকে 3 মাসের মধ্যে এই মিটিংটা হতে হবে। 3 মাসের পরে যদি এই মিটিংটা হোল্ড করা হয় তাহলে এই মিটিংটা কার্যকরী না, এটা বাতিল হয়ে যাবে। নোটিশ ফর হোল্ডিং দ্য মিটিং ইজ টু বি গিভেন অ্যাট লিস্ট ফর 21 days বিফোর দ্য ডেট অফ দ্য মিটিং। আর এই মিটিং এর জন্য এটা বছরে যে কোনো সময় করা যেতে পারে এবং এটার জন্য 21 দিনের নোটিশ দিতে হবে। দি এজেন্ডা অফ দ্য মিটিং ইজ টু বি মেনশন ইন দ্য নোটিস। আর নোটিশে মিটিং এর এজেন্ডা কি সেটা উল্লেখ করতে হবে। এটা হলো রুলস। কি বিধান? যে যদি কোম্পানির চেয়ারম্যান, কোম্পানির ম্যানেজমেন্ট যদি চায় যে আমরা একটা ইজিএম করা দরকার, তাহলে তারা ইজিএম ডাকতে পারে, এখানে আর কোনো কথা নাই। আর যদি তারা যদি শেয়ার হোল্ডারদের প্রয়োজন হয় যে আমাদের একটা ইজিএম হওয়া দরকার কোনো বিষয়ে, তাহলেও তারা রিকুইজিশন জমা দিতে পারে ফর হোল্ডিং দ্য ইজিএম। তো এটার পরে যদি 21 দিনের মধ্যে ম্যানেজমেন্ট মিটিং হোল্ড করার জন্য কোনো রকমের যদি কোনো ব্যবস্থা না নেয়, তাহলে রিকুইজিশন যারা জমা দিয়েছে তারাই এই মিটিংটা রাখতে পারে। নিজেদের ভিতরে একটা মিটিং করে একটা ডেট ফিক্স আপ করে নোটিশ দিয়ে এই শেয়ার হোল্ডাররাই মিটিং ডাকতে পারে। যাও উভয় পক্ষের মিটিংটা 3 মাসের মধ্যে হতে হবে ফ্রম দ্য ডেট অফ রিকুইজিশন। আর তার জন্য 21 দিন পূর্বে নোটিশ দিতে হবে। এই মিটিং এর যে রেজুলেশন, এই মিটিং এর যে সিদ্ধান্তগুলি তিন প্রকারের হতে পারে। আমরা এজিএম পড়ানো শেষ, আমাদের ইজিএম ও আলোচনা শেষ। এখন আসেন ইজিএম এর সিদ্ধান্ত। এবং একই সাথে আমরা আলোচনা করি যে 3 প্রকারের রেজুলেশন। একটা হলো অর্ডিনারি রেজুলেশন, স্পেশাল রেজুলেশন, এক্সট্রা অর্ডিনারি রেজুলেশন। আমরা রেজুলেশনও পড়াবো, তার সাথে ইজিএম এর রেজুলেশনটাও আমরা একই সাথে আলোচনা করব ইনশাআল্লাহ। অর্ডিনারি রেজুলেশন হলো এজিএম এর সাথে সংশ্লিষ্ট, অর্থাৎ অর্ডিনারি এজেন্ডার সাথে জড়িত। কেমন অর্ডিনারি এজেন্ডা কি মনে আছে তো আপনাদের? ওই যে সেই 4টা, এই একটু আগে আলোচনা, এই 4টা অর্ডিনারি রেজুলেশন। মেজরিটি ভোটে পাস হয়, 51% ভোটে পাস হয়। এটা একটা এজিএমও হতে পারে, কিন্তু কোনো কোনো সময় এই মিটিংটা, এই অর্ডিনারি রেজুলেশনটা ইজিএমএও আসতে পারে। যে কোনো একটা এজেন্ডা বাদ পড়ে গেছে, ওটা ইজিএম এ আলোচনা করেও অর্ডিনারি রেজুলেশন হিসাবেও করে নেওয়া যেতে পারে। তো কিন্তু এজেন্ডা হবে ওই 4টার মধ্যে একটা অর্ডিনারি রেজুলেশন, অর্থাৎ যেগুলি মেজরিটি ভোটে পাস হয় তাকে বলা হয় অর্ডিনারি রেজুলেশন। এবার হলো স্পেশাল রেজুলেশন। স্পেশাল রেজুলেশন হচ্ছে সাধারণত ইজিএম এ করা হয়, সাধারণত ইজিএম এ, বাট কোনো কোনো সময় এটা এজিএম এর মধ্যেও আলাদা নোটিশ দিয়ে ওই ডেটেও এটা স্পেশাল রেজুলেশন নেওয়া যেতে পারে। আর এক্সট্রা অর্ডিনারি রেজুলেশন এটাও সাধারণত ইজিএম এ নেওয়া হয়। তাহলে আমরা ধরে নিলাম স্পেশাল রেজুলেশন এবং এক্সট্রা অর্ডিনারি রেজুলেশন ইজিএম এর সাথে সংশ্লিষ্ট। রেজুলেশন হচ্ছে কি গৃহীত সিদ্ধান্ত, হ্যাঁ, তাকে রেজুলেশন বলা হয়। এখন স্পেশাল রেজুলেশন নিয়ে আমাদের গত ক্লাসগুলিতে ব্যাপক আলোচনা হয়েছে। স্পেশাল রেজুলেশন হলো এই রেজুলেশনটা এমন একটা রেজুলেশন যেটা 3/4 মেজরিটি ভোটে পাস হয়। এর আগে যেরকম আমরা একটু আগে বললাম যে মেজরিটি ভোট, কিন্তু এখানে লাগে কিন্তু 3/4 মেজরিটি, হ্যাঁ, 3/4 মেজরিটি ভোট, অর্থাৎ 75% ভোটে পাস হইতে হবে অফ দ্য মেম্বার প্রেজেন্ট ইন পার্সন অর প্রক্সি, যেটার জন্য 21 দিন নোটিশ দেওয়া হয়েছে এবং যার জন্য নোটিশের ভিতর বলে দেওয়া হয়েছে যে এই এই এজেন্ডাটা স্পেশাল রেজুলেশন হিসাবে পাস করার জন্য আমরা উপস্থাপন করছি, এটা বলতে হবে। অর্থাৎ নোটিশে বলা থাকবে যে ইন্টেনশন হচ্ছে টু পাস
স্পেশাল রেজুলেশন। এখন এই ইজিএম এ কি কি ধরনের স্পেশাল রেজুলেশন হতে পারে সেগুলি আমরা, তাও আমাদের আগের ক্লাসে বিভিন্ন সেকশন পড়াতে যে আলোচনা হয়েছে ওইগুলির সামারিটা এখন শুধু দেখতে পারবেন। স্পেশাল রেজুলেশনস আর নেসেসারি ফর দ্য ফলোইং পারপাসেস। সেকশন 87 কি টু চেঞ্জ দ্য নেম অফ দ্য কোম্পানি, কোম্পানির নাম পরিবর্তন। সেকশন 11 বলা আছে যে কোম্পানির নাম পরিবর্তন করতে গেলে স্পেশাল রেজুলেশন লাগবে। এটা অর্ডিনারি রেজুলেশন দিয়ে হবে না। কেমন? তাহলে কোন সময় যদি কোম্পানির নাম পরিবর্তনের প্রয়োজন হয়, ম্যানেজমেন্ট মনে করে, তাহলে সে কি করবে? সেটা স্পেশাল রেজুলেশন করবে, নাম পরিবর্তন। তারপরে হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, কি বলছেন? আচ্ছা, বলেন। আপনি কি কোন ইকবাল বলছিলেন আপনি? ও জি ভাই, আমি দিন ইসলাম বলছি। হ্যাঁ হ্যাঁ, জি, জি। আমি তো একটু ক্লাসে আছি, এটা ক্লাস নিচ্ছি এক জায়গায়, একটু পরে কথা বললে ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, আপনি গাড়িতে পৌঁছায় দিলেন না আমাকে একবার, আপনার গাড়ি দিয়ে। হ্যাঁ হ্যাঁ, আমি আমি ফোন দিবানি আপনাকে, আমি ইনশাল্লাহ। ওকে। তো আহ কোম্পানির নাম পরিবর্তনের ক্ষেত্রে লাগে, সেকশন 12 বলা আছে কোম্পানির মেমোরেন্ডাম পরিবর্তন করার জন্য, বিশেষ করে অবজেক্টিভ ক্লজ চেঞ্জের জন্য স্পেশাল রেজুলেশন লাগে। কোম্পানির আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন এর সংক্রান্ত কোনো চেঞ্জ লাগলে আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন, তো সেই ক্ষেত্রে স্পেশাল রেজুলেশন প্রয়োজন হয়। কোম্পানির শেয়ার ক্যাপিটাল আমি আপনাদের পড়িয়েছি, ওখানে কোনো চেঞ্জ, ডিনোমিনেশন চেঞ্জ অর এনহ্যান্সমেন্ট অফ অথরাইজড ক্যাপিটাল, পেইড আপ ক্যাপিটাল, এগুলির জন্য স্পেশাল রেজুলেশন প্রয়োজন হয়। তো টু কনভার্ট এনি পোর্শন অফ ক্যাপিটাল, আনকল্ড ক্যাপিটাল, রিজার্ভ ক্যাপিটাল, এগুলিও পড়ানো হয়েছে আপনাদের আগের ক্লাস এবং এই সিনপসিসের মধ্যেই আছে। এটার জন্য স্পেশাল রেজুলেশন প্রয়োজন হয়। অ্যাপয়েন্টমেন্ট অফ ইন্সপেক্টর টু ইনভেস্টিগেট দ্য কোম্পানিজ ওন অ্যাফেয়ার্স, স্পেশাল রেজুলেশন লাগে। কোম্পানির ওয়াইন্ডিং আপ, ভলান্টারি ওয়াইন্ডিং আপ কোম্পানি, তার জন্য স্পেশাল রেজুলেশন লাগে। তাহলে আমরা স্পেশাল রেজুলেশনের পারপাস কি, স্পেশাল রেজুলেশন কিভাবে নেওয়া হয় এবং তার বিধান ওই ইজিএম, ওখানে আমরা সব বলে দিয়েছি, এখানে আপনাদের কভার হয়ে গেল। আরেকটা রেজুলেশন থাকলো এক্সট্রা অর্ডিনারি রেজুলেশন সেকশন 87 এ, সেটা হলো সাধারণত কোম্পানির ভলান্টারি ওয়াইন্ডিং আপ with the effect that the company cannot continue with huge liabilities and it is advisable to company should go on down। অর্থাৎ কোম্পানি এমন একটা অবস্থা যে এত দায় দেনা হয়ে গেছে কোম্পানি আর চালানো সম্ভব না, সুতরাং এটাকে এখন এটাকে অ্যাডভাইস করা যেতে পারে যে কোম্পানি বন্ধ হয়ে যাক। এরকম একটা অবস্থা যদি হয়, এই জাতীয় কোম্পানি ভলান্টারি ওয়াইন্ডিং আপ যদি হয়, তাও স্পেশাল রেজুলেশনের মাধ্যমে। তারপরে স্পেশাল রেজুলেশন দিয়ে যেরকম ওয়াইন্ডিং আপ কোম্পানি করা যায় ভলান্টারিলি, আবার এক্সট্রা অর্ডিনারি রেজুলেশন দিয়েও করা যায়। আর কোন ডাইরেক্টরকে তার নিজস্ব নির্ধারিত টাইম পার হওয়ার পূর্বে যদি তাকে রিমুভ করতে হয়, তাও এই স্পেশাল রেজুলেশন দিয়ে, এক্সট্রা অর্ডিনারি রেজুলেশন দিয়ে করা যায়। তাহলে এক্সট্রা অর্ডিনারি রেজুলেশনের মাত্র 2টা পারপাস এখানে বলা হয়েছে, আর স্পেশাল রেজুলেশনের এখানে 7টা পারপাস বলা হয়েছে, যদিও আরো কিছু পারপাস আছে, আমরা জাস্ট এক্সাম্পল হিসেবে দুটো এনেছি। এই হলো মিটিং সংক্রান্ত সব বিধিবিধান। এর সাথে থাকে বোর্ড মিটিং। বোর্ড মিটিং তো বোর্ড ডাইরেক্টরসরা তারা মেজরিটি ভোটে যে মিটিং গুলি করে, এটা কমন জেনারেল মিটিং না। এই হলো মিটিং সংক্রান্ত বিধিবিধান। কেমন? এইটুক নলেজ দিয়ে আশা করা যায় আপনারা যে কোনো মিটিং এবং যে কোনো রেজুলেশন সংক্রান্ত কোশ্চেন আসলে এটুক দিয়ে আপনারা ইনশাল্লাহ ফেস করতে পারবেন। এডিশনাল নলেজের জন্য আপনারা একটু বইপত্র দেখবেন, আশা করি আরো আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। স্যার
বোর্ড মিটিং যদি টাইমলি না করতে পারি, ঘোষণা দিলাম আমি করতে পারলাম না, তখন করণীয়? মিটিং মিটিং মিটিংটা টাইমলি করতে পারলাম না আমার কোন মিটিং? বোর্ড মিটিং। বোর্ড মিটিং না করতে পারলে এটা কোনো সমস্যা না। বোর্ড মিটিং আপনি যে কোনো সময় বোর্ড মিটিং সপ্তাহে, মাসে অনেক করতে পারবেন। কোম্পানি জ্যাক শুধু বলছে যেন যে কোয়ার্টারলি একটা মিটিং হয়, মানে 3 মাসে, হ্যাঁ 3 মাসে তো একটা মিটিং হয়। তো মিটিং তো হয় অনেক, মাসে মাসে 3-4টা করে বোর্ড মিটিং ডাকা হয়। না করতে পারলে সমস্যা নাই, আপনার অনেক পদ্ধতি আছে। যে ফিজিক্যালি করতে পারতেছেন না, আপনি জুমে করেন। জুমে করতে পারছেন না, আপনি সার্কুলেশন, অর্থাৎ তাদের এজেন্ডা বাসায় পাঠায় দিয়ে আপনি সই করে এনেও মিটিং করতে পারেন। তো বোর্ড মিটিং এর অনেকগুলি রাস্তা আছে, পথ আছে। এমনকি না হইলেও ক্যান্সেল হইলেও সমস্যা নাই, পরবর্তী বোর্ড মিটিং আর একটা হবে। কেমন? কিন্তু এই সব মিটিং হচ্ছে ম্যান্ডেটরি, নির্ধারিত ডেট, নির্ধারিত টাইম এরকম। বোর্ড মিটিং তো ম্যানেজমেন্টের মিটিং, এটা কোম্পানির ম্যানেজমেন্ট যে কোনো সময় চায় তারা এমডি সাহেব মিটিং ডাকতে পারে, চেয়ারম্যান সাহেব মিটিং ডাকতে পারে, ডেকে তারা মিটিং করবে, ডাইরেক্টররা মিটিং করবে। তো সেখানে একটা না করতে পারা এতে এমন কোনো সমস্যা না। কেমন? স্যার এরকম আরেকটা শুনছিলাম, আমার ক্লিয়ার না যে আজকে ডেটে না করতে পারলে নির্দিষ্ট পরবর্তী ওই সেম দিনে সেম সময়ে যে করা লাগে, এটা হ্যাঁ, এটা এটা হলো এজিএম সংক্রান্ত। হ্যাঁ, এটা আচ্ছা বোর্ড মিটিং না, এটা এজিএম এরই। তা হলো যে আপনি কোনো মিটিং এজিএম করতে পারলেন না, তো কারণে সেটা কারণ হতে পারে সে চেয়ারম্যান উপস্থিত হতে পারলো না, কিন্তু এটা কোনো কারণিক বা কোনো একটা দুর্ঘটনা, বা আজকে হরতাল পড়ে গেছে, বা আজকে কোনো রায়টস বা এমন একটা প্রবলেম হয়েছে মিটিংটা করতে পারছেন না। তো মিটিংটাকে অ্যাডজর্ন করা যায়। অ্যাডজর্ন করলে কোনো কিছু বলা না থাকলে ঠিক সামনের সপ্তাহের এই দিনে একই জায়গায় মিটিং হবে বলে গণ্য হয়। অথবা আলাদা নোটিশ দিয়ে আবারও করা যায়, এটা কোনো সমস্যা না। টাইম আবার চেঞ্জ করা যায়, এটা সমস্যা না। কিন্তু সাধারণত ওই পরের সপ্তাহে একই দিন একইগুলি আর্টিকেলে বলা থাকে কোম্পানির, অ্যাডজর্ন মিটিং গুলি একই দিনে একই টাইমে পরের সপ্তাহে ওই জায়গায় হবে বলে গণ্য হয়। এটা একটা কমন রুলস আর কি। এটি আপনি আইন, আর এমনি কোম্পানি আইনে কোন সেকশনে কি এটা উল্লেখ আছে? কোম্পানি না, এটা আর্টিকেল মেমোরেন্ডামে এগুলি বলা থাকে। এগুলি এইভাবে আপনি প্রত্যেক কোম্পানির আইনে, আর্টিকেলে ভিন্ন ভিন্ন ভাবে বলা থাকে যে মিটিংটা কিভাবে হয়। এগুলি ইন্টারনাল রেগুলেশন অফ দ্য কোম্পানি, এগুলি বলা থাকে। আর আমাদের যে শিডিউল 1 আছে, এখানে আবার এগুলি বলা আছে শিডিউল 1-এ। কিন্তু শিডিউল 1 আপনি এগুলি ম্যান্ডেটরি ক্লজ না, এটা আপনার মতো করে এটা চেঞ্জও আপনি করতে পারেন। কেমন? অ্যাডজর্ন মিটিং সাধারণত বছরের ভিতর হয়ে যাইতে হবে। এখন সেটা সামনের সপ্তাহ হতে পারে, 1 মাস পরেও হতে পারে। তবে ধরে নেওয়া হয় প্র্যাকটিস যে সামনের সপ্তাহে, এবং আর্টিকেলও এরকমই বলা থাকে অনেক সময় যে পরের সপ্তাহে এখানেই হবে। কিন্তু যাই হোক, হোক বা না হোক, শেয়ার হোল্ডাররা তো অবশ্যই শেয়ার হোল্ডারদেরকে জানানো হবে যে মিটিংটা আজকে এই কারণে হয় নাই, অমুক দিন হবে। কেমন? কিন্তু যাই হোক, ওই যে ডেট ডেট পার হওয়া যাবে না। 31 ডিসেম্বর পার হইলে কোনো কিছুতে কাজ হবে না, তখন ওই হাইকোর্টের পারমিশন নিয়ে করতে হবে। কেমন? জি স্যার। আচ্ছা, আপনাদের এই সিনপসিসটা আপনারা বলছিলেন পান নাই নাকি? অবস্থা একটু ক্লিয়ার করেন আমাকে। পাইছি স্যার, পাইছি। আচ্ছা, পেয়েছেন, তাহলে একটু দেখে নিন। আমরা নেক্সট ক্লাস ডাইরেক্টর থাকলো, কিন্তু যেহেতু ইয়াসিন স্যার পড়াবেন, আমি তাহলে আর ডাইরেক্টর না হয় নাই পড়ালাম। আমি অন্য আইন ইনশাল্লাহ নেক্সট দিন আপনাদেরকে অন্য সিকিউরিটি আইন। স্যার, সিকিউরিটি অ্যাক্সেস আইনটা। আচ্ছা, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন আইন, ওর সাথে কিছু লিস্টিং রেগুলেশন আছে, এসিসি একটা আছে। ইনশাল্লাহ নেক্সট ক্লাস তাহলে এটা আলোচনা করব। তো আজকে আমি আসলে আর লম্বা করতে পারছি না, আমার একটু প্রোগ্রাম আছে, একটু বেরোতে হবে। তো আপনারা ভালো থাকবেন ইনশাআল্লাহ, দোয়া করি, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, এই সিনোপসিসটা দিয়ে দিন, আর এই সিনোপসিসটা আমাদের একটু গ্রুপে শেয়ার করে দিয়েন। শেয়ার করে দিব স্যার উনি গ্রুপে। যে পেয়েছে যে আমাদের গ্রুপে দিয়ে দিলেও পারে, আর আপনি যদি মেইলে দেন তাহলে তো দিলেনই। আমি দিলে আপনাদের ওই যে চ্যাট বক্সে দিতে পারি এখনই, যদি স্যার আপনি গ্রুপে চান। দিয়ে দেন স্যার। আমি গ্রুপের মেইলে যেতে পারবো কিনা আমি ঠিক জানি না, আমি দিতে পারবো আপনাদেরকে। স্যার এখানে দিয়ে দেন স্যার। আমি চ্যাট বক্সে দিয়ে দিই, আপনারা এখনই নিয়ে নেন। এ কি আহ, কারেকশন আছে ওই 21 দিন আর 14 দিন, ওই কারেকশনটা আপনার করে নিয়ে
দেখেন আমি চ্যাট বক্সে দিয়ে দিয়েছি, আপনারা ভিজিবল হয়েছে কিনা দেখেন, হ্যাঁ দেখা যাচ্ছে কিনা। সিনপসিস 2 নাম দেখা যাচ্ছে, পেয়েছেন? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। দেখা যাচ্ছে, তাহলে একটু আপনাদের গ্রুপে আপনারা না হয় শেয়ারিং করে নেন। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম ওকে, স্যার। আসসালাম। আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।